সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। ক্যান্সার আক্রান্ত এই সাহিত্যিক মারা গেছেন ইউনাইটেড হাসপাতালে। হিজবুত তাহরীর নেতা মহিউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। চট্টগ্রাম থেকে AK-22 রাইফেল উদ্ধার। র্যাব বলছে জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র। ডিসেম্বরে একই সময় নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গাইবান্ধায় রংপুর সুগার মিলের ১৮০০ একর জমি দখলমুক্ত করার দাবিতে আধা বেলা হরতাল পালন। ৩ ঘণ্টা রেল লাইন অবরোধ। এবং বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি। ৯ মাসেও পর্যটন বর্ষকে ঘিরে কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, কথা, কাব্য, অনুবাদ ও শিশু সাহিত্য সহ সাহিত্যের সব ক্ষেত্রেই তার কলম ছিল ক্ষুরধার। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মানুষকে রঙিন ফানুসের সাথে তুলনা করে হুঁশ, ঠুস, ফুঁস, ভুস শব্দগুলোকে কাব্যে রূপ দেন একমাত্র লেখক সৈয়দ শামসুল হক, যার গানটি প্রকাশের পরপরই জনপ্রিয়তা পেয়েছে বাংলার মানুষের মুখে মুখে। ২৭ ডিসেম্বর ১৯৩৫ সাল কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এই লেখক। ১১ বছর থেকে শুরু করে প্রয়াণের আগ পর্যন্ত লেখনীতে ছড়িয়েছেন সাহিত্য রস। প্রিয়জনরা তাকে সৈয়দ হক, হক বা সৈয়দ নামেই ডাকতেন। অনিঃশেষ উৎস থেকে যার কলমে অবিরল ধারায় বেরিয়ে আসে অসংখ্য গান, কবিতা। অর্জুন ডান ও বাম দুই হাতে তীর চালাতে পারলেও সৈয়দ হক শুধু ডান হাতে কলম চালিয়ে সাহিত্যের সব ধারাকে পুষ্ট করেছেন, অর্জন করেছেন সব্যসাচীর মর্যাদা। তোরা দেখ দেখরে চাহিয়া, তুমি আসবে বলে কাছে ডাকবে বলে, এমন মজা হয় না গায়ে সোনার গয়না। তার এমন অনেক গানই জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছে। সৈয়দ হকের ৩০টি চিত্রনাট্যের মধ্যে মাটির পাহাড়, তোমার আমার, রাজা এলো শহরে, শীত বিকেল, সুতরাং, কাগজের নৌকা দর্শকপ্রিয়তা লাভ করে। এছাড়া উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক গেরিলা ছবিটি নির্মাণ করা হয়। তার রচিত কবিতা পরাণের গহীন ভিতর, বৈশাখে রচিত পংক্তিমালা, কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, কথা সাহিত্য অন্তর্গত দূরত্ব, আত্মজীবনী, ৩ পয়সার জ্যোৎস্না জানান দেয় তিনি সর্বশ্রেষ্ঠ লেখকদেরই একজন। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ। স্বাধীনতা পদক সহ বাংলাদেশের প্রায় সব প্রধান পদক অর্জন করেছেন তিনি। পারিবারিক জীবনে তার স্ত্রী শিশু সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ক্যান্সার তার জীবন কেড়ে নিলেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সৈয়দ হক। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অমর হয়ে থাকবে তার সমস্ত সাহিত্যকর্ম। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। মামলা দায়েরের ৬ বছর পর শুরু হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ সহ ৬ জনের বিচার। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো এই মামলার বিচার কাজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে ২০১০ সালে উত্তরা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার এজাহারে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক লিফলেট বিলি করার অভিযোগ আনা হয়। ২০১০ সালের ২০ এপ্রিল ফার্মগেটের বাসা থেকে মহিউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলেও পরের বছর তিনি জামিনে মুক্তি পান। মামলা দায়েরের ৪ বছর পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা পরিচালনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় মামলার কার্যক্রম শুরু করা থেকে বিরত থাকেন আদালত। গত জুলাই মাসে অনুমোদন সাপেক্ষে মামলা দায়েরের প্রায় ৬ বছর পর শুরু হলো বিচার। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করেছে এবং জনসাধারণকে এই অপরাধ সংগঠনের জন্য তারা উস্কানিমূলকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের কাছ থেকে 2টো পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। আপনারা জানেন যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়
অনুমোদন নিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসছে 26/7/2016-তে অনুমোদন হয়ে আসার পরে এটা আমলে গ্রহণ করা হয়েছে এবং আজকে অভিযোগ গঠন করা হলো। 22/10/2009 তারিখে হোম মিনিস্ট্রি থেকে এই সংগঠনটা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার পরে সম্পৃক্ত ছিল বা আছে এমন কিছু পাই নাই, এবং উনি নিজেও বলে যে নিষিদ্ধ হওয়ার পর থেকে আমি আর কোনো অ্যাক্টিভিটিসে জড়িত না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ মামলায় দোষী প্রমাণিত হলে চাকরচ্যুত করা হবে। এই মামলা যে নিষ্পত্তি যেদিন হবে সেদিন তিনি যদি প্রমাণিত হয় যে তিনি হিজবুত তাহরিরের প্রধান বা হিজবুত তাহরিরের সাথে তিনি সংশ্লিষ্ট এই নিষিদ্ধ সংগঠনের সাথে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আইন অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার তথা বরখাস্ত করার যে প্রক্রিয়া সেটি কার্যকর করবে। কিছু শিক্ষক সম্পর্কে আমাদের যে কোনো সন্দেহ নেই তা কিন্তু না, এইরকম দু একজন শিক্ষক এখনো আছেন। আমার বিশ্বাস যে যদি এটির কার্যক্রম চলতে থাকে, এই মামলাটি যদি নিষ্পত্তির দিকে যায়, আমার ধারণা যে মহিউদ্দিন সাহেবের কাছ থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। আগামী 24 অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে একটি AK-22 রাইফেল, একটি বন্দুক, 2টি ম্যাগাজিন এবং 16টি রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে র্যাব। সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো জঙ্গিদের ফেলে যাওয়া বলে ধারণা করছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সকাল 9টা থেকে কোতোয়ালি থানাধীন বাস্তুহারা বস্তি গঠন করে রেখে অভিযান শুরু করে র্যাবের একটি বিশেষ দল। কারণ গত কিছুদিন ধরে বস্তির আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। কিন্তু অভিযানের এক পর্যায়ে বস্তির একটি বাসায় AK-22 রাইফেল এবং বন্দুক পড়ে থাকতে দেখে অবাক হয় র্যাব কর্মকর্তারা। পরে পার্শ্ববর্তী আরেকটি ঘরে পাওয়া যায় 4টি ধারালো অস্ত্র এবং 16টি রকেট ফ্লেয়ার। বস্তিতে প্রায় 3-4 হাজার 5 হাজার লোক থাকে। এখানে অনেকগুলো যাতায়াতের পথ, এবং এইখানে যারা থাকে তারা কে থাকে না থাকে কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তা আমরা অনেকদিন থেকে এখানে নজরদারি রেখেছিলাম। আমরা প্রথমে ধারণা করছিলাম, আপনারা জানেন যে বস্তিতে অনেক সময় মাদক ব্যবসা নিয়ে মারামারি হয়, কিন্তু সেখানে সাধারণত কিরিচ, ছুরি, ককটেল ব্যবহার হয়। মাদক ব্যবসা টিকিয়ে রাখার জন্য এসব অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমাদের যতটুকু ধারণা যে এরা মাদক ব্যবসায়ীরা ফেলে গেছে, কারণ কোনো ধরনের জঙ্গি তৎপরতা কখনো আমাদের এই এলাকায় আমরা দেখি নাই। অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা সবাই সন্তুষ্ট, আমরা এলাকাবাসী শান্তিতে থাকতে চাই। কিন্তু র্যাব 7-এর অধিনায়ক বলছেন কিছুটা ভিন্ন কথা। তার মতে এসব অস্ত্র মূলত জঙ্গিরাই ফেলে গেছে। সাম্প্রতিক সময়ে 90 JMB এবং হামজা ব্রিগেড সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের সাথে এসব অস্ত্রের মিল রয়েছে বলে দাবি তার। এখানে আমরা AK-22 থেকে ধারণা করছি যে এখানে হয়তো এই বস্তির মধ্যে নিম্ন কর্মজীবী মানুষের আড়ালে কোনো জঙ্গি গোষ্ঠী লুকিয়েছিল, তারা উপস্থিতি টের পেয়ে এটা ফেলে গেছে। তা আমরা এই যে বস্তি, এই বিচার বস্তি, এখানে আমরা যোগাযোগ করছি যারা বাড়ি ভাড়া দিয়েছেন, যে কারা কারা পালিয়ে গেছে এবং আজকে থেকে কারা কারা নাই, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি। এক মহিলা সহ আটককৃত 2 বাসার মালিককে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাছাকাছি সময়ে শেষ হবে মেয়াদ, আর তাই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন একই সময়ে করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা হবে তফসিল। ভোট গ্রহণ হবে ডিসেম্বরে। তবে আগেরবার EVM এ ভোট গ্রহণ হলেও এবার তা থাকছে না। এদিকে বর্তমান কমিশনের এটি শেষ নির্বাচন হওয়ায় কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে রাশেদ দিমনের রিপোর্টে। 2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয় 27 ডিসেম্বর। আর 2012 সালের 5 জানুয়ারি ভোট গ্রহণ এবং 9 ফেব্রুয়ারি প্রথম সভা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। সংবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের 5 বছর পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। সেই হিসেবে 27 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়। কমিশন বলছে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করা হবে। দুইবারে করতে হলে একই কাজ অনেকগুলি দুইবার করতে হবে, আর আমি যদি একসাথে করি তাহলে আমি একসাথে অনেকগুলি কাজ করে ফেলতে পারবো। আমরা ইতিমধ্যে বিধিমালা তৈরি করে এটি পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। মেবি সামটাইমস ইন আর্লি নভেম্বর অথবা লেট অক্টোবর। গতবারের অভিজ্ঞতা ভালো না হয় এবার আর থাকছে না EVM। EVM এ করার সম্ভাবনা খুবই
খুবই কম, কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সেই ইভিএমগুলি আমরা এখন ব্যবহার করতে পারছি না। এটার যে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই টেকনিক্যাল সমস্যাগুলি আমরা সমাধান করতে পারিনি। যাদের সহায়তা নিয়ে, বিশেষ করে বুয়েটের সহায়তা নিয়ে আমরা এটা করেছিলাম, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশিত সহায়তা পাইনি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান কমিশনের শেষ সময় এই নির্বাচন হওয়ায় তাদের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল সেগুলো ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু একটা আস্থা সংকট তৈরি হয়েছে, তো সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরে ওনারা রেখে যাবেন যে চ্যালেঞ্জগুলো, সেইগুলো ফেস করতে হবে নতুন ইলেকশন কমিশনকে। ওইটাই এখন বড় দেখবার বিষয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন বলেও অভিমত সাবেক এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশের যত জায়গায় নির্বাচন আমরা করেছি, নারায়ণগঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে। সাভারের আমিনবাজারে বিলবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু, আহত আরও 4 শ্রমিক। রংপুর সুগার মিলের ফসলি জমি ও পুকুর দখলমুক্ত করার দাবিতে গাইবান্ধার মহিমাগঞ্জে অর্থ দিবস হরতাল ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। হরতালকারী সুগার মিলের শ্রমিক কর্মচারীদের দাবি, স্থানীয় আদিবাসী ও কিছু বাঙালি অবৈধভাবে মিলের সরকারি জমি দখল করলেও প্রশাসন নিশ্চুপ থাকায় তারা আন্দোলনে নেমেছেন। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। রংপুর সুগার মিলের দখলকৃত জমি ও পুকুর উদ্ধারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মঙ্গলবার আধাবেলা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেন মহিমাগঞ্জ স্টেশনে অবরোধ করে আন্দোলনকারীরা। হঠাৎ করে আসতেছি ট্রেনে, ভালো রাইট টাইমে ছাড়ছে, কিন্তু এখানে এসে দেখতেছি এই পরিস্থিতি। চাকরি করি আমরা তো যেতে পারতেছি না, রোডঘাট সব বন্ধ করে দিছে, এখন কিভাবে আমরা অফিস করি। এদিকে হরতালের সমর্থনে মহিমাগঞ্জ বাজারের সকল দোকানপাট ও যানবাহন বন্ধ করে দেয় মিলটির শ্রমিক কর্মচারী ও এলাকার মানুষ। রংপুর চিনির কলের শ্রমিক কর্মচারী, আখ চাষী এবং মহিমাগঞ্জের সর্বস্তরের দলমত নির্বিশেষে এই কর্মসূচির আহ্বান করেছে। প্রশাসন অতি সত্বর উদ্ধার না করে তাহলে আজকের পরবর্তীতে আমরা রেলপথ অবরোধ সহ রাজপথ আরো কঠিনভাবে আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে মিলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের জানা মতে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় বিশ্বাস অচিরেই আমরা এটা উদ্ধার করতে সক্ষম হব। 1955-56 সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জের রামপুর, সাপমারা, মাদারপুর, নারাঙ্গাবাদ ও চক রাহিমপুর এলাকায় তাদের পূর্বসূরিদের কাছ থেকে 1842 একর জমি অধিগ্রহণ করে রংপুর চিনিকল। প্রায় 3 মাস আগে পূর্বসূরিদের সম্পত্তি দাবি করে সেই জমি দখল করে স্থানীয় আদিবাসী ও বাঙালিরা। তাদের দাবি, জমি অধিগ্রহণের শর্ত ভঙ্গ করায় তারা জমির দখল নিয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখানে এসেছেন এবং ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর চিরপ্রয়াণ হয়েছে এবং তিনি চলে গেছেন না ফেরার দেশে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু নাট্যাঙ্গনের বা সাহিত্য অঙ্গনের যত পুরোধা ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু সকলেই ধীরে ধীরে এই ইউনাইটেড হসপিটালে আসছেন। এবং আমরা একটু আগে কথা বলেছি রামেন্দ্র মজুমদারের সঙ্গে, তারপরে আমরা এখন কথা বললাম মামুনুর রশিদের সঙ্গে, যিনি আসলে বলছিলেন, মামুনুর রশিদ এবং রামেন্দ্র মজুমদার উভয়ে বলছিলেন তার মতো একজন লেখকের এই যে চলে যাওয়া কিন্তু আসলে সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আর যদি কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, তার হসপিটাল থেকে কিছুক্ষণ আগে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই কাগজটি আমার হাতে এসে পৌঁছেছে এবং আপনাকে জানাতে চাই যে মৃত্যুকালীন সময় তার বয়স থেকে শুরু করে কতটা সময় তিনি আসলে না ফেরার দেশে চলে গেলেন সেই সময়টাও আপনাকে বলতে চাই। সৈয়দ শামসুল হক 80 বছর বয়সে হসপিটালের পক্ষ থেকে বলা হচ্ছে যেটি তিনি আসলে ইন্তেকাল করেছেন। এবং 1 সেপ্টেম্বর এই মাসের শুরু থেকে কিন্তু
এই মাসের শুরু থেকে তিনি 1 তারিখ থেকে এই ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং আপনি জেনে থাকবেন স্বপ্না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তাকে দেখতে এসেছিলেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন। তো কিছুক্ষণ আগে আমাদের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে, আমরা তার সাক্ষাৎকার নিয়েছি যে চিকিৎসকের অধীনে তিনি আসলে চিকিৎসারত ছিলেন। তো সেই চিকিৎসক যেমনটি জানিয়েছেন যে গত পরশু থেকে মোট কথা তার শারীরিক অবস্থার খুবই অবনতি হতে শুরু করে এবং তারপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং তারপরে নিবিড় পর্যবেক্ষণে তাকে আসলে রাখা হয়েছিল এবং তার যে হার্ট, কিডনি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসলে কাজ কমিয়ে আনছিল এবং ঠিকমতো কাজ করছিল না, যে কারণেই আজকে আসলে তিনি ইন্তেকাল করেছেন। এবং তার আসলে যে ক্যান্সার ছিল, লাং ক্যান্সার ছিল, ডাক্তার যেটি বলেছেন আমাদেরকে, সেইটি আসলে তার মৃত্যুর মূল কারণ হিসেবে ডাক্তাররা চিহ্নিত করেছেন। এছাড়া উনি কিন্তু 15 এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই তার ক্যান্সারটা প্রথম ধরা পড়েছিল এবং তারপরে কিন্তু দেশে ফিরে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। আসলে সাহিত্য অঙ্গনের প্রত্যেকটি জায়গায় তার এমন তার বিচরণ ছিল যে বিচরণে আসলে সকলকেই তিনি মুগ্ধ করে রাখতেন এবং তার যে লেখার ধাঁচ, তার যে লেখার ধার, সেই ধাঁচে কিন্তু সকলে আসলে তার লেখা নিয়ে, তার যে কবিতা, তার যে সাহিত্য, তার যে রচনা সামগ্রী, তার যে প্রবন্ধ, সেই সমস্ত লেখা আসলে চিরদিনই বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য আসলে ইতিহাস হয়ে থাকবে এবং এগুলো আসলে আমাদের এই যে তার পরবর্তী প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে আসলে দিক নির্দেশনা দেবে, এমনটাই বলছিলেন এখানে যে সাহিত্য ব্যক্তিত্বরা এসেছেন বা নাট্য অঙ্গনের যে ব্যক্তিত্বরা এসেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার পরিবারের যে সদস্যরা, এখানে এখন পর্যন্ত আমরা পরিবারের কারোর সঙ্গে কথা বলতে পারিনি এবং গণমাধ্যমের কিন্তু অল্প সংখ্যক কর্মী, এখানে মোটের উপরে গণমাধ্যমের 8-10 জন কর্মী এখন এসেছেন। হয়তো সময় গড়ালে আরো এখানে লোকজন ভিড় করবে এবং পরিবারের লোকজনের সঙ্গেও আমরা কথা বলতে পারবো। আর কিছু বিষয় জানিয়ে রাখি স্বপ্না, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের যে প্রয়াণ, এই প্রয়াণের পরে কিন্তু তার মরদেহ আগামীকাল বেলা 11টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তার দাফন কিন্তু আসলে সম্পন্ন হবে কুড়িগ্রামে। আমরা যতদূর জানতে পেরেছি আগামীকাল বিকেলের দিকে, এটি আমি নিশ্চিত করে আপনাকে বলছি না এখন, তবে আমরা যতটুকু শুনতে পেরেছি, কোনো নির্ভরযোগ্য সূত্রে এখনো শুনতে পাইনি, তবে আগামীকাল বিকেলে কুড়িগ্রামে হেলিকপ্টার যোগে তাকে নিয়ে যাওয়া হবে জানতে পেরেছি এবং সেখানে তার দাফন সম্পন্ন হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি স্বপ্ন আপনাকে, যে এই হাসপাতালে কিন্তু ইউনাইটেড হসপিটালের যে জরুরি বিভাগ রয়েছে, সেই বিভাগে থেকে যে রিসেপশন, তার সামনে যে বসার জায়গা, সেই বসার জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষ, তার যে ভক্ত অনুরাগীরা রয়েছেন, সেই ভক্ত অনুরাগীরা কিন্তু এসে ভিড় করছেন। তার এই যে তার চলে যাওয়ায় কিন্তু ব্যথিত সকলে। আসলে এমন গুণী একজন মানুষ, এমন গুণী একজন সাহিত্যিক আসলে যে বয়সেই চলে যান না কেন, তার চলে যাওয়াটা তো আসলে অপূরণীয় ক্ষতি, এমনটি বলছেন এখানে যারা আসছেন। আর কিছু বিষয় জানিয়ে রাখি, তার যে পরবর্তীতে তার যে হৃদরোগ এবং ফুসফুসে সংক্রমণ হয় এবং তার মৃত্যুর আগে কিন্তু তার নিউমোনিয়াও ধরা পড়েছিল। এবং আরো একটু বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে হৃদরোগ মেডিসিন, বক্ষব্যাধি এবং মেডিকেল থেকে যেটি জানানো হয়েছে আমাদেরকে, যে শেষ মুহূর্তে আইসিইউতে থাকা অবস্থায়ও কিন্তু তিনি আসলে তার যখন জ্ঞান ছিল, সেই জ্ঞান থাকা অবস্থায়ও তিনি ভেঙে পড়েননি, তিনি মুষড়ে পড়েননি, বরং তিনি আসলে বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন এবং ভালো ছিলেন। বলছিলেন ডাক্তার যে তার যে শারীরিক অবস্থার এত অবনতি হয়েছিল, তারপরেও কিন্তু তিনি আসলে মানসিকভাবে বেশ শক্ত ছিলেন, মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। চিকিৎসকরা এমনটা বলেননি আমাদেরকে। তো স্বপ্নে এখানে সম্ভবত পরিবারের কেউ একজন এসেছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব একটু। স্বপ্ন, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা যেমনটা দেখছিলাম যে এখানে অনেকে কথা বলছেন গণমাধ্যমের সাথে, তার পরিবারের কেউ না, আমি খোঁজ নিয়ে দেখলাম। তো একটি বিষয় জানিয়ে রাখি, যে লেখক চলে গেলেন এবং না ফেরার দেশে, তো আজকে কিন্তু তিনি প্রায় 1 মাস যাবৎ, আজকে 27টি দিন যাবৎ তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন ছিলেন এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছিলেন যে শুরু থেকেই তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতিও মাঝখানের দিকে হয়েছিল একটু, তারপরে শেষের দিকে এসে গত 5-7 দিন আগ থেকে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, তার হার্ট এবং তার যে কিডনি এগুলো ধীরে ধীরে অকেজো হতে থাকে এবং তারপরে তিনি আজ বিকেল 5টার পরে 5:15 দিকে বলছিলেন যে তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সবারই মানসিক অবস্থাটা এমন যেটা আসলে ভাষায় বলার মতো না। এখানে যারা এসছেন সবাই আসলে বেদনাবিধুর একটা মন মানসিকতা নিয়ে এখানে এসছেন। তাদের যে প্রিয় একজন মানুষ চলে গেলেন চিরদিনের মতো,
এই চলে যাওয়া আসলে তারা মানতেই পারছেন না কোনোভাবে। আর তার এই যে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি কিন্তু এই বেশ আগ থেকে অসুস্থ ছিলেন। আপনাকে যেমনটা জানাচ্ছিলাম একটু আগে যে তিনি কিন্তু লন্ডনে চিকিৎসা করিয়েছিলেন এবং সেখানে তার প্রথম ক্যান্সারটি ধরা পড়ে এবং তার বাম ফুসফুসে, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং এই অসুখটি তার হয়েছিল যে কারণে তিনি আসলে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং লন্ডনে তাকে কিন্তু কেমোথেরাপি এবং রেডিওথেরাপিও দেওয়া হয়েছিল এবং এই থেরাপিগুলো কিন্তু অব্যাহত ছিল এই ইউনাইটেড হসপিটালে আসার পরেও। আসলে তার শরীর এমন এক পর্যায়ে চলে যাচ্ছিল ধীরে ধীরে যে কোনো থেরাপি আসলে তার শরীর ধারণ করতে পারছিল না, যে কারণেই মৃত্যুর কোলে শেষ পর্যন্ত তাকে ঢলে পড়তে হলো। তো যেমনটা শুনছেন স্বপ্না, এই ইউনাইটেড হসপিটালে আমরা রয়েছি। আমরা ইউনাইটেড হসপিটালে আমাদের পৌঁছানো হয়েছে আধা ঘন্টার কিছু কম বা বেশি সময় হবে এবং তারপর থেকে আমরা কিন্তু দেখছি যে এখানে ধীরে ধীরে যে তার ভক্ত শুভানুধ্যায়ী তার যে প্রিয়জনরা আছেন তাদের সমাগম কিন্তু বাড়তে শুরু করেছে। এখানে তারা আসছেন এবং এই সব্যসাচীর লেখক যে সৈয়দ শামসুল হক তার যে লেখাগুলো ছিল সেই লেখা নিয়ে অনেকে কথা বলছেন। তার মতো সৃষ্টি, আসলে তার মতো সৃষ্টিকর্ম তৈরি করা দুঃসাধ্যই শুধু নয়, অনেকে বলছেন অসম্ভব। এমন লেখক আসলে বাংলাদেশে আবারও জন্মাবে কিনা বা এমন লেখকের সৃষ্টি বাংলাদেশে হবে কিনা সে নিয়েও আসলে সন্দেহ জানিয়েছেন অনেকে। তো এখন আমরা এখানে দেখছি যে নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার কথা বলবেন। স্বপ্না, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সব্যসাচী সৈয়দ শামসুল হককে নিয়ে কালকে আমাদের যে কর্মসূচি সেটি হচ্ছে প্রথমে সকাল 10টায় চ্যানেল আইতে তার একটা প্রথম নামাজে জানাজা হবে, তারপর 11:15টার সময় তাকে বাংলা একাডেমিতে নেওয়া হবে এবং বাংলা একাডেমি থেকে 11টার সময় শহীদ মিনারে তাকে নেওয়া হবে। শহীদ মিনারে তিনি থাকবেন 1টা পর্যন্ত। 1টার পরে নেওয়া হবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে নামাজে জানাজার পর তাকে হেলিকপ্টারে করে কুড়িগ্রাম নিয়ে যাওয়া হবে। কুড়িগ্রাম কলেজের পাশে তিনি একটি জায়গা পছন্দ করেছিলেন তার শেষ সজ্জার জন্য, সেখানেই তাকে সমাহিত করা হবে। নিশ্চয়ই, কেন নয়। আমি মনে করি তাকে রাষ্ট্রীয়ভাবে 21শে পদক, স্বাধীনতা পদক সবকিছুই দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মূল্যায়ন। এবং আমরা মনে করি রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে এত সৃষ্টিশীলতা, এত শাখায় আর কোনো লেখকের ছিল না। সুতরাং আমরা মনে করি তার মূল্যায়ন হয়েছে এবং ভবিষ্যতে তার যে বিপুল রচনা সম্ভার আছে সেটা যদি আমরা পাঠ করি তাহলে তার মূল্যায়ন আরো বেশি হবে। শেষ পর্যন্ত লেখা মানে 2 দিন আগেও তিনি মুখে মুখে একটা কবিতার কথা বলেছেন এবং তিনি আমার সঙ্গে 8-10 দিন আগে দেখা হয়েছিল। তিনি বলছেন তার 4টে নাটক লেখার পরিকল্পনা আছে এবং অনেক কিছু তার করার, অর্ধেক কিছু লিখে রেখেছেন এবং তার মধ্যে মনের মধ্যে সাংঘাতিক একটা জোর ছিল। আমরা জানতাম যে তার আয়ু ফুরিয়ে আসছে, কিন্তু এমন হঠাৎ যে চলে যাবেন এটা কল্পনা করি। আপনারা যেমনটি শুনছিলেন যে 21শে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত এই সব্যসাচী লেখকের মরদেহ আগামীকাল সকাল 10টায় কিন্তু চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে এবং সেখানে তার প্রথম জানাজা শেষে তারপরে তাকে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রাম কলেজের পাশে তাকে সমাধিস্থ করা হবে, সেখানে তার শেষ দাফন সম্পন্ন হবে। আরেকটি বিষয় বলছিলেন রামেন্দ্র মজুমদার যেমনটি আমাদেরকে, যে শেষ সময় পর্যন্ত মৃত্যুর 2 দিন আগ পর্যন্ত তিনি কিন্তু আসলে মুখে কিছু কবিতা বলেছিলেন, যে কবিতাগুলো আসলে লেখার ক্ষমতা হয়তো তার ছিল না অথবা কেউ লিখেও রাখতে পারেন। তিনি শেষ সময় পর্যন্ত আসলে সাহিত্যের পেছনে শ্রম দিয়ে গেছেন। তার মেধা মননে কিন্তু সাহিত্য এবং সাহিত্যই ছিল। স্বপ্না, এখন পর্যন্ত এতটুকুই ছিল। কিছুক্ষণ পর হয়তো পরিবারের লোকজনের সঙ্গে আমরা আরো কথা বলতে পারবো, সেই সময় আপনাদেরকে জানাবো বিস্তারিত। দর্শক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে এসেছেন তার স্বজনদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বাংলার সময়ে আরো থাকছে রংতুলির আচরে শুরু হয়েছে প্রতিমা সাজানোর কাজ। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাভারের আমিনবাজারে বিলবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। সকালে আমিনবাজারের আব্দুল আলী মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিআই তার দিয়ে রশিদ ডেন্টাল ক্লিনিকের একটি বিলবোর্ড নিচতলা থেকে 3য় তলায় তুলছিলেন কয়েকজন শ্রমিক।
এ সময় বিদ্যুতের একটি তার ওই বিলবোর্ডের উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে তৃতীয় তলায় থাকা 3 শ্রমিকের মৃত্যু হয়। এতে নিচে থাকা অন্য 4 শ্রমিক সামান্য আহত হন। পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার পর ডেন্টাল ক্লিনিকের কাউকে খুঁজে পাওয়া যায়নি। যশোরে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে যশোর বেনাপোল সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাকরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও রিপন সকালে মোটরসাইকেলে করে যশোর থেকে ঝিকরগাছা যাচ্ছিলেন। পথে যশোর বেনাপোল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 2 জন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আব্দুর রাজ্জাকও মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনেরও মৃত্যু হয়। চট্টগ্রামে এসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীরের বিভিন্ন অংশ। মেয়ে শেলি আক্তারের সাবেক স্বামী জাহাঙ্গীর এসিড ছুঁড়েছে বলে অভিযোগ তাদের। গতরাতে নগরের পলো গ্রাউন্ড এলাকার একটি বস্তিতে এই ঘটনা ঘটে। এসিডে শেলি আক্তারের মুখের 15% এবং মা হোসনে আরার শরীরের 10% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা জানান, 1 বছর আগে মাদকাসক্ত স্বামী জাহাঙ্গীরকে তালাক দেয় শেলি। এরপর থেকে এলাকায় চায়ের দোকান দিয়ে সংসার চালাতো মা ও মেয়ে। গতকাল গভীর রাতে ঘরের বেড়ার ফাঁক দিয়ে এসিড ছুঁড়ে মারলে ঝলসে যায় শেলি ও তার মায়ের শরীরের বিভিন্ন অংশ। তালাক দেয় প্রতিশোধ নিতে জাহাঙ্গীর এসিড ছুঁড়েছে বলে অভিযোগ তাদের। জাহাঙ্গীরকে গ্রেফতার করে তার শাস্তির দাবি জানিয়েছেন শেলি।